অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে ময়মনসিংহ, শেরপুর, নোয়াখালী ও নেত্রকোনার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির কারণে এসব জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ এবং মোবাইল নেটওয়ার্ক নেই। নেত্রকোনার সোমেশ্বরী, কংস, উপদাখালী, ধনু, নেতাই, মগরা সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়া উপজেলায়। প্রতিনিধি আনিসুর রহমান এবং সাইফুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ, শেরপুর, নোয়াখালী ও নেত্রকোনার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির কারণে এসব জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক নেই। শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদীর পানি। বিভিন্ন এলাকায় পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী মানুষদের উদ্ধার কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিজিবি। এছাড়া নলিতাবাড়ী সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে যুক্ত হয়েছেন। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার সোমেশ্বরী, কংস, উপদাখালী, ধনু, নিতাই, মগরা সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উজানে পানি কিছুটা কমতে শুরু করলেও ভাটি এলাকায় আরও অন্তত 40টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পশ্চিম দিকে আইতেছে, পূব দিকে যাইতেছে, এই পানি যাবে বাটেলে, চিলেট পর্যন্ত যাবে। বৃষ্টি হতে অনেকের পিসারি পার বুড়িয়া, পার ভাঙ্গিয়া অনেক মাছ নদীতে চলে আসছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমেশ্বরী, কংস ও নিতাই নদীর পানি বৃদ্ধি পেয়ে দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া, কাকইরগড়া, চণ্ডীগড় ও কুলাগড়া ইউনিয়নের রামবাড়ি, লক্ষ্মীপুর সহ অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় 60,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়া উপজেলায়। অতিবৃষ্টির কারণে 24 ঘন্টায় ধোবাউড়া উপজেলায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। উপজেলার 7টি ইউনিয়নে প্রায় 25,000 পরিবার এখন পানিবন্দী। ঘরে একবারে পানি উঠে গেছে, আমাদের থাকার জায়গা নাই। খাবার পানি আমরা এই যে এগুলো পানি খাইতেছি ভাই, কল টুল মোটর সব বন্ধ, কারেন্ট নাই। আমার ঘর ভেঙে গেছে, পানি উঠতে একটা শেষ হয়েছে, আমাকে কিছু নাই। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে বিভাগীয় কমিশনার বলেন, চাহিদা অনুযায়ী সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে। বানভাসীদের সহায়তার আশ্বাস দিলেন ইউএনও। এই মানুষগুলিকে খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। আমাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষজন, ছাত্ররাও কাজ করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আনিসুর রহমান। জি ধন্যবাদ। আপনি জানেন যে গত কয়েকদিনে টানা ভারী বর্ষণে নেত্রকোনার প্রায় 4টি উপজেলায় কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং অনেক মানুষ পানিবন্দী রয়েছেন। নেত্রকোনার যে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী কর্মকর্তা সারোয়ার জাহান কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে খংস নদীর যে পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং উপদাখালী নদীর বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিনি জানিয়েছেন যে যে সকল ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেই মানে যেন ভেঙে না যায়, সেই জন্য বস্তা দিয়ে সেই জায়গাগুলো মেরামতের কাজ চলছে, মানুষের চলাচলের অসুবিধা না হয় এবং পানি প্রবেশ না করতে পারে। কিন্তু নিম্নাঞ্চলগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে। নেত্রকোনা সদর, পূর্বধলা, কলমাকান্দা এবং দুর্গাপুর। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে বন্যা পরিস্থিতি সম্পর্কে। তিনি জানিয়েছেন যে যেসব এলাকায় প্লাবিত হয়েছে সেসব এলাকার মানুষকে নির্দেশনা দিয়েছেন যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু তারা আসলে আশ্রয় নিতে চাচ্ছেন না। তাদের দরকার এখন হচ্ছে খাবারের প্রয়োজন, শুকনো খাবার প্রয়োজন, বিশুদ্ধ পানির প্রয়োজন। তাদের সেই খাদ্য সংকট যেন মেটাতে পারে সেই জন্য তারা দাবি জানিয়েছেন তাদেরকে যেন খাদ্য দেওয়া হয়। তো এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু স্ব উপজেলার ইউনুদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো পানিবন্দী মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না করে। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন এবং মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তারা তারা কাজ করছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ। আনিস, আপনাকে ধন্যবাদ। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ 14,421 কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আজ সংবাদ সম্মেলনে সংস্থাটি এ তথ্য জানায়। সবচেয়ে বেশি 35 ভাগ ক্ষতি হয়েছে কৃষি এবং
অবকাঠামো খাতে। সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিডিপির 0.26%। এর মধ্যে কৃষি এবং বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যার পরিমাণ 5,169 কোটি টাকা। পানির প্রবাহ দ্রুত এবং অত্যন্ত জোরে পানির প্রবাহের কারণে কিন্তু বাংলাদেশের 11টা জেলা, পূর্বাঞ্চলের 11টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি এই বছর এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে 14,421 কোটি টাকা হয়েছে। যদি মার্কিন ডলারে দেখা হয় তাহলে এটা $1.2 বিলিয়ন মতন। কৃষি এবং বনায়ন যে খাত, তার ভেতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, 5,169 কোটি টাকার মতন, যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি 35%-এর বেশি, প্রায় 36%। সেরা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সেনাবাহিনী সদর দপ্তরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাহিনীটির কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন। ডক্টর ইউনূস বলেন, দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। এর ফলে সেনাবাহিনী আবারও মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রতিরক্ষা সচিব, চিফ অব জেনারেল স্টাফ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাই তার সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে। আজ সুপ্রিম কোর্ট বার ভবন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি যথাসময়ে দেশে ফিরবেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন। স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা তিনি সহসায় দেশে ফিরে আসবেন। অফকোর্স সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেবেন। আর আইনি বিষয় যেটা, আমরা সেটা বলে আসছি সবসময়, আইন, আদালত, সংবিধানের প্রতি জনাব তারেক রহমান সাহেব সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, প্রত্যেকটা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীনভাবে রায় দেওয়া হয়েছে। তারপরেও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়া, আমাদের সিআরপিসি আইন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে সেই মামলাগুলোকে আমরা মোকাবেলা করব। দিল্লির সাথে যাদের দালালি থাকবে তাদের বিরুদ্ধে লড়াই আন্দোলন চলবে বলে জানিয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান। দুপুরে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ফ্যাসিবাদ মুক্ত দেশ করতে হলে আগে মিডিয়াকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সমালোচনা কম হচ্ছে। এ সময় সরকারের কাছে ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসন, ছাত্রলীগকে এই সপ্তাহের মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও নিষিদ্ধ করা, যমুনা সেতুকে শহীদ আবু সাঈদ সেতু নামকরণ করা সহ 7টি দাবি জানান মাহমুদুর রহমান। এটাই হলো সত্য। বাংলাদেশের মালিক বলেন, সম্পাদক বলেন, সব ইন্ডিয়ান এজেন্ট। ফ্যাসিবাদ মুক্ত দেখতে চান সরকারকে, আগে আপনাদের মিডিয়া ফ্যাসিবাদ মুক্ত করেন। 3 মাস পর 6 সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম। শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মাহফুজ বলেন, 3 মাস পর 6 সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে। সরকার ক্ষমতা দায়িত্ব গ্রহণের 2য় মাস এবং এই সময়ের ভিতরে সরকার অনেক জায়গাগুলোতে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের যে বিদ্যমান যে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে যে সংস্কারগুলো রয়েছে, সংস্কারগুলো করার ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম অ্যাডমিনিস্ট্রেশনে যেই জায়গাতেই যেখানেই ফ্যাসিবাদের দোষররা সক্রিয় ছিলেন তাদের অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে
অনেকের নামে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেপ্তারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে। পলিটিক্যাল পার্টি বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার এদের সাথে কথা বলবেন। তাদের এই যে 3 মাসের যে টাইম লাইন, এটার মধ্যে তারা তাদের এই 3 মাসে এই পলিটিক্যাল পার্টির সাথে বসবেন, স্টেক হোল্ডারদের সাথে বসবেন, বসার পরে 3 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবে। প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে, যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। এখনই আমরা টাইমটা বলতে পারছি না, বাট একটা স্পষ্ট একটা আমরা এটা দেখছি যে কিভাবে হবে প্রসিডিউরটা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ডিবি। শনিবার বিকেলে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। রিমান্ড চেয়ে তাকে আজ আদালতে তোলা হবে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী মনিরুল মোশাররফ শুভ্রকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে 2 দিনের রিমান্ডে রয়েছেন। গত শুক্রবার উত্তর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। দুপুরে রাজধানী কবরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি বলেন, র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি কিংবা কর্মবিরতিতে যায়নি। র্যাব ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিল এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। র্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন হতে অন্যান্য অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি এ পর্যন্ত অপহরণের শিকার 1542 জন পুরুষ, 1739 জন নারী ও 770 জন শিশু সহ সর্বমোট 4051 জন অপহরণের শিকার ব্যক্তিকে উদ্ধার করে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জুলাইয়ের শুরু থেকে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলন এবং পরে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের কারণে প্রায় 3 মাস অচলাবস্থায় কাটিয়ে আজ থেকে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শুরু হয়েছে সব একাডেমিক কার্যক্রম। এছাড়া প্রায় 8 বছর পর আবাসিক হলগুলোতে বৈধভাবে আসন বরাদ্দের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা 2023-24 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন। এতে ক্যাম্পাসে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীরা যেন সেশন জটে না পড়ে তাই দ্রুত সময়ে ক্লাস পরীক্ষা চালুর জন্য মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে গত 17 জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ করে কর্তৃপক্ষ। সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দেখা দিয়েছে বাড়তি প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বাসার আশেপাশে জমে থাকা পানি থেকে এডিস মশা বংশবিস্তারের আশঙ্কায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। আবু সাইদ অপুর রিপোর্ট। সময় যত গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে বাড়ছে ভিড়। সরকারি কিংবা বেসরকারি এমন কোনো হাসপাতাল নেই যেখানে ডেঙ্গু রোগী নেই। হাসপাতালগুলোতে অসংখ্য ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গেল 24 ঘন্টার পরিসংখ্যান বলছে ঢাকায় 605 জন, চট্টগ্রামে 49, রাজশাহীতে 18, খুলনায় 76, বরিশালে 102, সিলেটে 9, রংপুরে 30 এবং ময়মনসিংহে 38 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। এডিস মশার উচ্চ ঘনত্বের আবির্ভাব ঘটে 2000 সালে। 2023 সালে 3,21,179 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এর মধ্যে মারা গেছেন 705 জন। আর তাই নগরবাসী সামান্য জ্বর হলেই ভয়ঙ্কর ভীতি নিয়ে ছুটে আসছেন হাসপাতালগুলোতে। মূলত এখন সময়টা হলো ডেঙ্গুর সময়, যেহেতু ডেঙ্গুর সময় মূলত সেহেতু প্রথম স্টেপ হলো আমার পরীক্ষাটা করা। আশেপাশেও জ্বর বেড়ে যাচ্ছে,
আমারও কয়েকদিন আগে জ্বর হয়েছিল, এর জন্য আসছি এখানে। ডেঙ্গু হয়েছে কিনা এই জন্য মেডিকেলে এসে পরীক্ষা করার জন্য নিশ্চিত হওয়ার জন্য আসা। তবে আতঙ্কিত না হয়ে কোন ধরনের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হয় সেই বার্তাই দিলেন এই চিকিৎসক। যেহেতু এখন ডেঙ্গুর সিজন চলতেছে, তো ডেঙ্গুর টেস্ট, প্রাথমিক একটা টেস্ট আছে, ওই টেস্টটা করতে হবে। এর সাথে যদি গায়ে র্যাশ কিংবা বমি বমি ভাব কিংবা কোনো জায়গা দিয়ে যদি রক্তক্ষরণ হয়, তাহলে অতি সত্বর হসপিটালে আসতে হবে। পরামর্শ দিলেন কিভাবে ডেঙ্গু থেকে বাঁচতে কি কি খেতে হবে এবং নিতে হবে চিকিৎসকের পরামর্শ। কে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার দিতে হবে এবং রোগীকে আমরা মশারির মধ্যে রাখার চেষ্টা করব, যাতে ওনার থেকে আরেকজন এফেক্টেড হতে না পারে। হ্যাঁ, আর রোগীকে সর্বদা একটু কেয়ারফুলি মেনটেন করতে হবে। রোগীর গায়ে কোনো র্যাশ উঠেছে কিনা, কোনো দিক থেকে রক্তক্ষরণ হচ্ছে কিনা, প্রচণ্ড মাথা ব্যথা বমি ভাব আছে কিনা, সেসব খেয়াল রাখতে হবে। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 54টি ওয়ার্ডে মশা নিধনে 150 জন সুপারভাইজার সহ 1050 জন কর্মী রয়েছে। আর দক্ষিণ সিটির 10টি অঞ্চলে 75টি ওয়ার্ডে একই সংখ্যার কর্মী রয়েছে মশা নিধনের কাজে। আবু সেদপু, মাই টিভি, ঢাকা। সিলেটের রেলের জমি দখল করে তৈরি হয়েছে বাড়ি, খাবার, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান এবং গাড়ির স্ট্যান্ড। যুগের পর যুগ দখলদারি চলে আসলেও মাঝে মাঝে উচ্ছেদ চালানো হলেও পরদিনই আবার দখলদাররা ফিরলেন আগের জায়গায়। সিলেটের শত শত একর রেলের ভূমি বেদখলে থাকলেও তার নিয়ন্ত্রণে নজর নেই কর্তৃপক্ষের। সিলেট থেকে মৃণালকান্তি দাসের রিপোর্টে রয়েছে বিস্তারিত। বাংলাদেশের পঞ্চম বৃহত্তম রেল স্টেশন সিলেট রেলওয়ে। সিলেট রেল স্টেশনের আশেপাশে রয়েছে প্রতিষ্ঠানটির মালিকানায় বিপুল পরিমাণ সম্পত্তি। এর মাঝে রেল স্টেশন ছাড়া বেশিরভাগই অবৈধ দখলদাররা যুগের পর যুগ দখল করে রেখেছেন। প্রভাবশালীদের কেউ কেউ রেলের ভূমিতে দালান কোঠা, টিন শেড, পাকা, আধা পাকা ও কাঁচাঘর নির্মাণ করে ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। পাশাপাশি রেল স্টেশনের প্রবেশপথে রেলের জমিতে গড়ে তোলা হয় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাসের টিকিট কাউন্টার, সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড। দখলদাররা জানান বাপদাদার আমল থেকেই তারা বসবাস করে আসছেন। অনেকেই এ সকল সম্পত্তি নিজেদের দাবি করলেও কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেননি। আমি তো আমার তো বয়স হয়ে যাচ্ছে 43 বছর। আমার বাপ দাদা ওটা সব বাড়ির জড়িত। আমি যেমন আমি আজ 3 বছর ধরে এই জায়গা থাকলাম। আমরা ছোটবেলার থেকে দেখি এরকম তারার বাড়াইব, বুঝলেন? কিরকম আছে না আছে তার কাগজপত্র এটা আমার জানা নাই। রেলর যে বিপত্তাকি দরিয়া আছে তখন গেছে এইদিকে সব রেলর জায়গা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন বারবার উচ্ছেদ করা হলেও লোকবলের অভাবে তার নিজেদের নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। উচ্ছেদের পরদিনই দখলদাররা ফিরে আসছে। ওইটা সম্পূর্ণ অবৈধ, ওখানে কোনো লিজ দেওয়া হয় নাই। আমরা লিজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এখন মতো লিজ দেওয়া হয় না। আমাদের এখানে পর্যাপ্ত লোকবল নাই, যার কারণে আজকে উচ্ছেদ হলে পরের দিন আবার ওরা ওই জায়গাতে আবার বসে যায়। তো এইবার যদি উচ্ছেদ হয় আমরা এখানে পর্যাপ্ত লোকবল দিয়ে এখানে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা। অবৈধ দখলে থাকা রেলের কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করলে রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। মৃণালকান্তি দাস, মাই টিভি, সিলেট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদের বাড়িতে 2 দিন ব্যাপী শহীদ আবু সাইদ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে আবু সাইদের পরিবার সহ চিকিৎসা নিতে আসা আগত সেবা প্রত্যাশীরা। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসায় শহীদ আবু সাইদের স্মরণে শহীদ আবু সাইদ হেলথ ক্যাম্পের আয়োজন করল পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বাস্থ্যসেবা নিতে আসেন সব বয়সী সেবা প্রত্যাশীরা। 2 দিনব্যাপী হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। এমন আয়োজনে খুশি সেবা প্রত্যাশী সহ শহীদ আবু সাইদের পরিবার। আবু সাইদের নামে এলাকায় একটি স্থায়ী হাসপাতাল করার দাবি পরিবারের সদস্যদের। আমাদের আবু সাইদের কারণে এতগুলা লোক সবাই সেবা পাবে একসাথে। এখানে হেলথ ক্যাম্প হচ্ছে, সকলেই যেন স্বাস্থ্য সেবা পায়, এটা যেন চিরদিন থাকে। আমাদের পরিবারের থেকে একটা দাবি থাকবে যেন স্থায়ীভাবে এই এলাকাটায় আবু সাইদের নামে একটা যেন মেডিকেল কলেজ করা হয়। এমন হেলথ ক্যাম্পের আয়োজন যেন বারবার করা হয় সেই দাবি জানান সেবা নিতে আসা রোগীরা। ঢাকা থেকে ডাক্তার আসবে সেই জন্য ওষুধ নিতে আসছে। সবাই টাকা খরচ করে এরকম যাইতে পারে না, গ্রামে এসে চিকিৎসা দিচ্ছে,
অনেক ভালো হয়েছে। ডাক্তারকে দেখাইলাম, ডাক্তারের প্রেসক্রিপশন লিখে ওষুধ লিখে দিল। সাধারণ মানুষকে সেবাদানের মধ্য দিয়ে আবু সাঈদের আত্মত্যাগের মর্যাদা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা। ওর যে আত্মত্যাগ, এটাকে যদি এই স্বাস্থ্য সেবা দিয়ে একটু যদি এটাকে মর্যাদা দিতে পারি, মানে সম্মান করতে পারি, সেটা আমার জন্য অনেক বড় বিষয়। আবু সাঈদ বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছেন, তাই এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আবু সাঈদের জীবনের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা বাংলাদেশকে আজকে বিনির্মাণের জন্য, আজকে এই অঞ্চলের মানুষের সেবা নিশ্চিত করার জন্য যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আবু সাঈদের এলাকা শুধু না, বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাতে এই ধরনের মেডিকেল ক্যাম্প গড়ে তোলা হয়, তার জন্য আমি বিত্তশালী মানুষদেরকে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, আবু সাঈদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে। কেন এমন হবে যে সবচেয়ে ভালো সেবাটা শুধু ঢাকা শহরে পাওয়া যাবে, কেন পীরগঞ্জে পাওয়া যাবে না? আবু সাঈদের আত্মত্যাগ সারা বাংলাদেশকে এক ধরনের উৎসাহিত করেছে। সেই উৎসাহিত করাটার প্রতি আমাদের সম্মান জানানো তখনই সার্থক হবে যখন তাদের এই প্রয়োজনগুলো আমরা মেটাতে পারবো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মুন্সিগঞ্জের সাবেক রাষ্ট্রপতি এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে। সেখানে বাদ জোহর গ্রামের বাড়ির মজিদপুর দয়হাটার চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।